প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিত অংশের আলোচনার পর এবার চলো আমরা জ্যামিতি অংশের অর্থাৎ খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর অংশের প্রশ্নপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেই যে এবারকার জন্য আসলে কোন জ্যামিতিগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই অংশে অর্থাৎ এই বিভাগের অধ্যায়গুলো হচ্ছে তৃতীয় অধ্যায় জ্যামিতি, চতুর্থ অধ্যায় জ্যামিতিক অঙ্কন, একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর, ত্রয়োদশ অধ্যায় ঘন জ্যামিতি। এই বিভাগেও মোট 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন আমরা 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডের প্রশ্ন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব যে এবারের জন্য এই বিভাগের প্রস্তুতি কিভাবে নিতে হবে। 2015 সাল ঢাকা বোর্ডে তৃতীয় অধ্যায়ের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে আর একাদশ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে। একাদশ অধ্যায় তোমরা জানো স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি থেকেই কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে। আর তৃতীয় অধ্যায় যেটা উপপাদ্য নিয়ে, উপপাদ্য আর কয়েকটি সম্পাদ্য নিয়ে যে প্রশ্ন, না সম্পাদ্য নয় শুধু উপপাদ্য নিয়ে, উপপাদ্য এক্সট্রা এগুলি নিয়ে একটি প্রশ্ন হয়েছে। আর একাদশ অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির উপর একটি প্রশ্ন হয়েছে। রাজশাহী বোর্ডেও তাই, রাজশাহী বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন, আর দ্বিতীয় যে প্রশ্নটি হয়েছে ওটা একাদশ এবং দ্বাদশ মিলে, দ্বাদশ অধ্যায় হচ্ছে সমতলীয় ভেক্টর, তার মানে স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর মিলে কিন্তু একটি প্রশ্ন হয়েছে। যশোর বোর্ডে তৃতীয়, চতুর্থ এবং দ্বাদশ মিলে একটি প্রশ্ন হয়েছে, অর্থাৎ তৃতীয় অধ্যায় উপপাদ্য, চতুর্থ অধ্যায় একটি সম্পাদ্য এবং দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর, 3টি বিষয়কে সমন্বিত করে কিন্তু একটি প্রশ্ন হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটি হয়েছে একাদশ এবং ত্রয়োদশ, একাদশ অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এবং ত্রয়োদশ ঘন জ্যামিতির উপর। এই স্থানাঙ্ক জ্যামিতি এবং ঘন জ্যামিতি মিলে কিন্তু একটি প্রশ্ন হয়েছে। আর কুমিল্লা বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং দ্বাদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন। এখানে একাধিক অধ্যায়কে সমন্বিত করে কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি। চট্টগ্রাম বোর্ডেও তাই, তৃতীয় অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন। সিলেট বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করলেও একাদশ ও দ্বাদশকে সমন্বিত করে অপর প্রশ্নটি করা হয়েছে। বরিশাল বোর্ডে তৃতীয় অধ্যায়ে একটি ও দ্বাদশ অধ্যায়ের একটি প্রশ্ন, অর্থাৎ এখানেও অধ্যায়কে সমন্বয় করা হয়নি, অর্থাৎ আলাদা আলাদা অধ্যায় থেকে আলাদা আলাদা প্রশ্ন হয়েছে। তৃতীয় অধ্যায় থেকে একটি, দ্বাদশ অধ্যায় থেকে একটি প্রশ্ন হয়েছে। আর দিনাজপুর বোর্ড তৃতীয় অধ্যায়ে একটি ও দ্বাদশ অধ্যায় থেকে একটি, অর্থাৎ দেখা যাচ্ছে যে 2015 সালে কয়েকটি বোর্ডে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড সমন্বিত প্রশ্ন করলেও অন্যান্য বোর্ডগুলো কিন্তু একটা অধ্যায় থেকে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন বাছাই করে নিয়েছে। এরপরে আমরা 2016 সালের প্রশ্ন পর্যালোচনা করি। চলো, ঢাকা বোর্ডে ত্রয়োদশ এবং তৃতীয় অর্থাৎ তৃতীয় ও ত্রয়োদশ অধ্যায় মিলে, তৃতীয় অধ্যায় হচ্ছে উপপাদ্য আর ত্রয়োদশ অধ্যায় হচ্ছে ঘনজ্যামিতি, অর্থাৎ উপপাদ্য আর ঘনজ্যামিতি মিলে কিন্তু প্রথম প্রশ্নটা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে একাদশ এবং দ্বাদশ অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর মিলে। এই ট্রেন্ড কিন্তু একটু লক্ষ্য করা দরকার যে কিভাবে 4টি অধ্যায়কে কিভাবে সমন্বয় করা হচ্ছে। রাজশাহী বিভাগে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং একাদশ অধ্যায় থেকে অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি থেকে অপর পূর্ণাঙ্গ প্রশ্নটি হয়েছে। যশোর বোর্ডে তৃতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন এবং একাদশ ও ত্রয়োদশ থেকে অপর পূর্ণাঙ্গ প্রশ্নটি হয়েছে। কুমিল্লা বোর্ডে 2টি প্রশ্নই সমন্বিত করে করা হয়েছে, অর্থাৎ তৃতীয় ও চতুর্থ অধ্যায় উপপাদ্য সম্পাদ্য মিলে প্রথম প্রশ্নটা, আর দ্বিতীয় প্রশ্নটা একাদশ ও দ্বাদশ অধ্যায়ের উপরে হয়েছে। চট্টগ্রাম বোর্ডে একইভাবে তৃতীয় ও চতুর্থ অধ্যায় অর্থাৎ উপপাদ্য সম্পাদ্য মিলে একটি প্রশ্ন আর একাদশ ও দ্বাদশ অধ্যায় মিলে অপর প্রশ্নটি হয়েছে। সিলেট বোর্ডে তৃতীয় ও দ্বাদশ অধ্যায় মিলে একটি প্রশ্ন, অর্থাৎ উপপাদ্য এবং সমতলীয় ভেক্টর মিলে একটি প্রশ্ন আর একাদশ অধ্যায় থেকে আলাদা একটি প্রশ্ন। বরিশাল বোর্ডে 2টি প্রশ্নই হয়েছে, দুটি করে অধ্যায় মিলে, অর্থাৎ তৃতীয় ও ত্রয়োদশ মিলে প্রথম প্রশ্নটি আর একাদশ অধ্যায় ও দ্বাদশ অধ্যায় মিলে দ্বিতীয় প্রশ্নটি হয়েছে। দিনাজপুর বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন এবং একাদশ ও ত্রয়োদশ মিলে হয়েছে অপর একটি প্রশ্ন। এই 2 বছর অর্থাৎ 15 সাল এবং 16 সালে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে 10 বার। তার মানে তৃতীয় অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। আর এই তৃতীয় অধ্যায়ে আমরা শুধু দেখব এরপরে যে 18 সালে যে উপপাদ্যটি এসেছে বা যে এক্সট্রা বা অনুসিদ্ধান্ত এসেছে, যে প্রতিজ্ঞা এসেছে, সেটা বাদ দিলে আর থাকেই কিন্তু মাত্র কয়েকটা।
মানে এখানে কিন্তু উপপাদ্যের সংখ্যা খুবই কম, কাজে আমরা সেটা পরে সিদ্ধান্ত নেব যে কোন কোন উপপাদ্য এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তা তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ। এবার দেখো, তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে সমন্বিত প্রশ্ন হয়েছে দুইবার। তৃতীয় আর একাদশ সমন্বিত করে কোনো প্রশ্ন কোনো বছর হয়নি কোনো বোর্ডে। তৃতীয় আর দ্বাদশ সমন্বিত করে একবার প্রশ্ন হয়েছে। তৃতীয় ও ত্রয়োদশ মিলে দুইবার প্রশ্ন হয়েছে। তৃতীয়, চতুর্থ ও দ্বাদশ অধ্যায় সমন্বিত করে একটা প্রশ্ন হয়েছে একবার। একাদশ ও দ্বাদশ অধ্যায়কে সমন্বিত করে 6 বার প্রশ্ন হয়েছে। লক্ষ্য করো, 6 বার প্রশ্ন হয়েছে একাদশ ও দ্বাদশ অধ্যায়কে সমন্বিত করে। আর একাদশ ও ত্রয়োদশ অধ্যায়কে সমন্বিত করে প্রশ্ন হয়েছে 3 বার। তবে দ্বাদশ ও ত্রয়োদশকে সমন্বিত করে কোনো প্রশ্ন হয়নি। কাজেই এই বিষয়টাও কিন্তু লক্ষণীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক্ষেত্রে এই দুটি সালে অর্থাৎ 15 এবং 16 সালে সমন্বিত প্রশ্নের পরিমাণ কিন্তু বেশি। এবার 2017 সালের প্রশ্নপত্রের কাঠামো কিন্তু ভিন্ন। 2017 সালে 3টি থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখে নেই কোন বোর্ডে কিভাবে প্রশ্ন করেছে, কোন বোর্ড বিভিন্ন অধ্যায়কে সমন্বিত করে প্রশ্ন করেছে, কোন বোর্ড স্বতন্ত্র একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন করেছে। সেগুলি ভালো করে লক্ষ্য করলেই আমরা কিন্তু এবারকার জন্য সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কিভাবে প্রস্তুতিটা নিব। ঢাকা বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নটি হয়েছে একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে, আর তৃতীয় প্রশ্নটি হয়েছে ত্রয়োদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ। রাজশাহী বোর্ডে তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে, আবার তৃতীয় অধ্যায় থেকে অপর একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তাহলে আমি বলবো যে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন আর অপরটির আংশিক, তাহলে কিন্তু 1.5টি প্রশ্ন হয়েছে তৃতীয় অধ্যায় থেকে। আর দ্বিতীয় প্রশ্নটি হয়েছে একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে, তৃতীয় প্রশ্নটি হয়েছে। যশোর বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন, একাদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন, দ্বাদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন। কুমিল্লা বোর্ডে তৃতীয় ও দ্বাদশ অধ্যায় থেকে মিলে একটি প্রশ্ন, একাদশ ও ত্রয়োদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন, অর্থাৎ দুটি অনুশীলনী মিলে একটি, দুটি অধ্যায় মিলে একটি। আর তৃতীয় প্রশ্নটি হয়েছে তৃতীয় এবং ত্রয়োদশ। এখানেও দেখা যায় যে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু 2টি প্রশ্নের আংশিক করে আছে। চট্টগ্রাম বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন, একাদশ ও দ্বাদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন, তার মানে একাদশ দ্বাদশ মিলে কিন্তু একটি প্রশ্ন, আর ত্রয়োদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন। সিলেট বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে একটি, চতুর্থ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি। বরিশাল বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে একটি, একাদশ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ এবং ত্রয়োদশ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে। দিনাজপুর বোর্ডেও তৃতীয় অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন, একাদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং ত্রয়োদশ অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে। লক্ষ্য করো যে 2017 সালে সমন্বিত প্রশ্নের পরিমাণ কমে গেছে, অর্থাৎ বিভিন্ন অধ্যায়কে মিক্সিং করে প্রশ্ন করার প্রবণতা কিন্তু কিছুটা হলেও 2017 সালে কম। এবার দেখা যাক 2018 সালে সকল বোর্ডের সমন্বিত প্রশ্নের অবস্থাটা কেমন। দেখা যাচ্ছে 2018 সালে তৃতীয় অধ্যায় থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন হয়েছে, দ্বাদশ অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে এবং একাদশ অধ্যায় থেকেও একটি পূর্ণাঙ্গ প্রশ্ন হয়েছে। এখন যে ট্রেন্ড আমরা বুঝতে পারছি সেটা হলো যে 2015 এবং 16 সালে সমন্বিত প্রশ্ন করার প্রবণতাটা বেশি ছিল, অর্থাৎ বিভিন্ন অধ্যায়কে মিক্সিং করে প্রশ্ন করার প্রবণতাটা বেশি ছিল। 17 সালে এই প্রবণতাটা কিছুটা কমে গেছে এবং 18 সালে সমন্বিত প্রশ্নে অর্থাৎ সকল বোর্ডের অভিন্ন যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নে কিন্তু একাধিক অধ্যায়কে মিশ্রণ করে কোনো প্রশ্ন হয়নি। এর মানে কিন্তু আবার এই নয় যে 2019 সালে একাধিক অধ্যায়কে মিক্সিং করে কোনো প্রশ্ন হবে না, এমনটি নয়। কিন্তু আমরা এটা ট্রেন্ড লক্ষ্য করছি, মানে প্রশ্ন প্রণেতাদের একটা যে মানসিকতা সেটা এরকম আর কি। তো কাজেই তোমরা অবশ্যই জ্যামিতি অংশে তৃতীয় অধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আর এই তৃতীয় অধ্যায়ে কিন্তু অল্প কিছু বিষয় পড়লেই কমন পড়ে যায়, অর্থাৎ এবছর অর্থাৎ 2018 সালের যে সমন্বিত প্রশ্ন
সেই সমন্বিত প্রশ্নে যে উপপাদ্যটা এসেছে সেই উপপাদ্যটা আমি বলে দেই, সেটা হচ্ছে তোমার লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, এটা প্রমাণ করা। এবং এর সাথে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের এক্সটেনশন থেকে কিন্তু একটি প্রশ্ন হয়েছে। আর কাজেই এই দুটি বাদ দিলে আমাদের যে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অ্যাপোলোনিয়াস পড়বো, কারণ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আসে নাই, এটা পড়বো, এটার উপরও অবশ্যই দখল নেবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে ব্রহ্মগুপ্তের উপপাদ্য এবং টলেমির উপপাদ্য। ব্রহ্মগুপ্ত এবং টলেমির উপপাদ্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, তারপরে অ্যাপোলোনিয়াস, এবং তারপরে গুরুত্ব পাবে তোমার প্রথম দুটি উপপাদ্য, অর্থাৎ পিথাগোরাসের বিস্তৃতির উপর, পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতির উপর প্রথম যে দুটি উপপাদ্য আছে এই দুটি উপপাদ্যের উপর। আমি অবশ্য এই বিষয়গুলো আলাদাভাবে ভিডিওতে উল্লেখ করব। এই হচ্ছে আমাদের জ্যামিতি অংশের পর্যালোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সর্বশেষ অর্থাৎ গ বিভাগের প্রশ্নপত্রের পর্যালোচনা করব। আসলে এই অংশের কোনো পর্যালোচনা আমি করতে চাচ্ছি না। কেন? 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রশ্নের পর্যালোচনামূলক কোনো বিষয় এই অংশে আসলে নেই। কেন? দেখো, এই অংশে দুটি অধ্যায়, অর্থাৎ একটি অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি, অন্য অধ্যায়টি হচ্ছে সম্ভাবনা। আমি ত্রিকোণমিতির গুরুত্বের কথা যদি বলি, আমি অবশ্যই বলবো যে ত্রিকোণমিতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা অবশ্যই ত্রিকোণমিতির প্রত্যেকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে চর্চা করবে। এই যে এসএসসি লেভেলের পর যখন তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাবে, সেই ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু ক্যালকুলাস ম্যাথমেটিক্সের একটা নতুন শাখা তোমাদের সামনে উন্মোচিত হবে, তোমরা প্র্যাকটিস করবে। সেই ক্যালকুলাসে কিন্তু পরতে পরতে রয়েছে ত্রিকোণমিতি। কাজেই ত্রিকোণমিতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি আগামী পরীক্ষা অর্থাৎ 2019 সালের এসএসসি পরীক্ষা যাতে সুন্দর হয় সেই বিষয়টা নিয়ে। কাজেই আমি বলবো, যেহেতু গ বিভাগে ত্রিকোণমিতির সাথে সম্ভাবনা আছে, ত্রিকোণমিতির তিনটি অনুশীলনী কিন্তু মিলে একটি প্রশ্ন হবে, তিনটি অনুশীলনী মিলে একটি প্রশ্ন হবে। আর সম্ভাবনার একটি মাত্র অনুশীলনী, অল্প কয়েকটা প্রশ্ন, অল্প কয়েকটা অঙ্ক মিলে একটি প্রশ্ন হবে। পরীক্ষার নাম্বারের দিক যদি বিবেচনা করি, যে পরীক্ষায় তো নাম্বার ক্যারি করতে হবে, কাজেই আমি বলবো যে তোমরা অবশ্যই এই বিভাগে উত্তর করার জন্য সম্ভাবনাকেই বাছাই করে নেবে। এটা আমার পরামর্শ। তোমরা সম্ভাবনাকে বাছাই করে নেবে এবং সম্ভাবনার অধ্যায়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। এবং আমি এই ভিডিওর শেষের দিকে অবশ্যই সম্ভাবনার জন্য কোন কোন বিষয়গুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ বেশি সেগুলি উল্লেখ করব। এছাড়াও আমি বলবো যে যে বিষয়গুলো 2018 সালেও চলে আসছে সেই বিষয়গুলো দেখবে, কেননা সম্ভাবনার বিষয়ই তো তোমাদের সিলেবাসে খুবই অল্প। যদিও সম্ভাবনাও একটা অনেক বিস্তর বিষয়, কিন্তু তারপরেও তোমাদের সিলেবাসে কিন্তু এটা খুবই সামান্য। সেই সামান্য বিষয় আমি মনে করি, যেহেতু তুমি সম্ভাবনাই আনসার করবে, তুমি পুরোপুরি প্র্যাকটিস করে যাবে। 2018 সালে কি আসছে না আসছে সেদিকে লক্ষ্য না রেখে তুমি পুরোটাই প্র্যাকটিস করে যাও, যাতে সম্ভাবনা থেকে তুমি পূর্ণাঙ্গ একটি প্রশ্ন আনসার করতে পারো। আর যারা ত্রিকোণমিতির উপর ভালো প্রিপারেশন ইতিমধ্যে রেখেছ, তাদেরকে আমি বলবো অবশ্যই ত্রিকোণমিতি তুমি রিভিশন করে যাবে। কেননা বলা তো যায় না যে সম্ভাবনা থেকে যদি খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন হয়ে থাকে, সেক্ষেত্রে তো তুমি বিকল্প হিসাবে ত্রিকোণমিতি আনসার করবে, তাই না? সেই ত্রিকোণমিতির তিনটি অনুশীলনীর কোন অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পর্যালোচনা করে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গুরুত্বের ক্রম অনুসারে স্টার চিহ্ন দিয়ে আমি অবশ্যই আলাদা করে উল্লেখ করব, সেখান থেকে তোমরা দেখে নেবে।
এই হচ্ছে আমাদের এবারকার জন্য প্রশ্নপত্রের পর্যালোচনা, অর্থাৎ তোমাদের জন্য সাজেশন। তোমরা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নিবে, খুব চমৎকার একটা পরীক্ষা দিবে এবং অনেক সুন্দর একটা ফলাফল নিয়ে তোমরা সামনের জন্য অগ্রসর হবে, এই আশাবাদ রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।